গল্পের শুরুতে আমাদের দেখানো হয়েছে যে দুটি বাস একটি রাস্তায় চলছে। সেখানে অনেক ছাত্রী আছে, সবাই ক্লাসে যাচ্ছে। তাদের মধ্যে একজন মিৎসুকো, বেশ সুন্দরী ছিল। সে তার নোটবুকে কিছু লিখছিল। তার বন্ধুরা তাকে জিজ্ঞাসা করছিল, তুমি কি সবসময় লেখো? এভাবে নোট লিখে তুমি কি পাও? দেখো, এখানে সবাই নিজেদের সময় উপভোগ করছে, তুমি কেন চেষ্টা করো না? তার বন্ধু তার নোটবুকটি ছিনিয়ে নেয় এবং তার কলমটি পড়ে যায়। যখন সে এটি তুলতে নিচু হয়, তখন আমরা দেখতে পাই যে খুব দ্রুত গতিতে কিছু একটা এসে দুটি বাসকে অর্ধেক করে ফেলে, সমস্ত মেয়েকে দুটি করে ফেলে। মিৎসুকো যা ঘটেছে তাতে হতবাক হয়ে যায়। সে বেঁচে যায় কারণ সে তার কলমটি তুলতে নিচু হয়েছিল। সে ভয় পেয়ে যায় এবং বাস থেকে নেমে দৌড়াতে শুরু করে। তারপর আমরা জানতে পারি যে যে জিনিসটি তাদের সবাইকে কেটে ফেলছিল তা ছিল একটি বাতাস। বাতাস ছাড়া আর কিছুই ছিল না যা সবাইকে কেটে ফেলছিল। এই বাতাস এখন মিৎসুকোকেও তাড়া করতে শুরু করে। এটি দেখে মিৎসু খুব দ্রুত দৌড়াতে শুরু করে, চিৎকার করে। দৌড়ানোর সময় সে আরো 4টি মেয়েকে সামনে দেখতে পায় এবং তাদের ঝুঁকতে বলে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। বাতাস তাদের মাঝখান দিয়ে কেটে ফেলে এবং চলে যায়, কিন্তু মিৎসু একটি মেয়েকে বাঁচিয়েছিল। তারপর সে কিছু মেয়েকে সাইকেল চালিয়ে কোথাও যেতে দেখে। সে তাদেরও বাঁচানোর চেষ্টা করে, কিন্তু বাতাস তাদের সাথেও একই আচরণ করে যেমনটি তার বন্ধুদের সাথে করেছিল। আর যে মেয়েটিকে সে অদৃশ্য জিনিস থেকে বাঁচিয়েছিল সেও মারা যায়। এটি দেখে সে খুব ভয় পায় এবং এদিক ওদিক দৌড়াতে শুরু করে। এরপর আমরা দেখতে পাই যে মিৎসুকো যখন একটি নদীতে পৌঁছায়, তখন সে অবাক হয়ে দেখে যে সেই নদীতে ইতিমধ্যেই অনেক মৃতদেহ পড়ে আছে, যেগুলো বাতাস মানে ওই অদৃশ্য জিনিস কেটে ফেলছিল। সেখান থেকে সে একটি মৃতদেহের পোশাক তুলে নেয় এবং পাল্টে ফেলে। পরবর্তী দৃশ্যে আমরা মিৎসুকোকে একটি নদীর দিকে হেঁটে যেতে দেখি। সে স্কুলে পৌঁছেছে, যেখানে আরো অনেক ছাত্রী ছিল। তাদের পোশাক মিৎসুকোর পোশাক থেকে বেশ আলাদা ছিল, যার অর্থ সে তাদের স্কুলের ছাত্রী ছিল না। তারপর একটি মেয়ে মিৎসুকোর কাছে এসে তাকে জিজ্ঞাসা করতে শুরু করে, তুমি কেমন আছো? আসলে সেই মেয়েটি তার প্রিয় বন্ধু ছিল, কিন্তু মিৎসুকো তাকে জিজ্ঞাসা করে, তুমি কি সত্যিই আমার প্রিয় বন্ধু? কারণ সে কিছুই বুঝতে পারছিল না যে তার সাথে কি ঘটেছে। সে বেশ হতবাক হয়ে গেল। এখানে আমরা আরো জানতে পারি যে মিৎসু এবং তার প্রিয় বন্ধু একে অপরকে খুব ভালোবাসে। তারপর হঠাৎ সেখানে একটি প্রবল বাতাস বইল এবং মিৎসু ভয় পেয়ে ভবনের ভিতরে চলে গেল। তার প্রিয় বন্ধু কিছুই বুঝতে পারলো না যে কি ঘটছে। সে মিৎসুকোকে জিজ্ঞাসা করতে শুরু করে যে তুমি এত কাঁপছো কেন এবং কেন এত ভয় পাচ্ছ, তোমার কি হয়েছে? তারপর মিৎসুকো তার সেরা বন্ধুকে সবকিছু বলে যে কিভাবে এক ঝড়ো হাওয়া এসে তার স্কুল বাসটিকে উড়িয়ে নিয়ে গেল। এই কথা শুনে তার বন্ধু তাকে জানালার কাছে নিয়ে যায়, তার হাত বাড়িয়ে দেয় এবং বলে, দেখো, এটা শুধু বাতাস আর কিছুই নয়। মিৎসুকোর হৃদয় কিছুটা শান্তি পায় এবং সে ভাবতে শুরু করে যে সম্ভবত এটি একটি স্বপ্ন হতে পারে। মিৎসুকোর প্রিয় বন্ধু তার দুই বন্ধুকে নিয়ে ক্লাস না করার পরিকল্পনা করে। ঠিক যখন তারা 4 জন চলে যেতে লেগেছে, তখন তাদের শিক্ষক এসে তাদের দেখেন, কিন্তু তারা সবাই পালিয়ে যায়। তারা একটি লেকে পৌঁছায়। মিৎসুকোর প্রিয় বন্ধু তার দুই বন্ধুকে তার স্বপ্নের কথা বলে। মেয়েগুলোর মধ্যে একজন বলে যে এটা সত্য হতে পারে, ঠিক যেমন একটি আয়নার জগতে যেখানে পৃথিবী এই পৃথিবীর বিপরীত। সে পুকুরে একটি পাথর ছুঁড়ে মারে এবং বলে, দেখো, আমি এখানে একটি পাথর ছুঁড়লাম, কিন্তু সম্ভবত আমি অন্য জগতে তা করিনি। হঠাৎ পুকুর থেকে একটি কুমির বেরিয়ে আসে এবং সেখান থেকে একটি মেয়ে বেরিয়ে আসে। সে তাকে খায়। তারপর মেয়েটি বলতে শুরু করে যে, দেখো, আমি তোমাকে বলেছিলাম যে এই পৃথিবীতে যা ঘটে তা সেই পৃথিবীতে মোটেও ঘটে না, এবং সেই পৃথিবীতে যা ঘটছে তা এই পৃথিবীতে ঘটতে পারে না। তাই এটিও সেই পৃথিবীর একটি কুমির খেয়ে ফেলেছে এবং এখানে দেখো, এটি একেবারে নিরাপদ। একই লেকের কাছে একটি বিছানা দেখা যাচ্ছে। এই 4 জন সেই বিছানা থেকে একটি বালিশ তুলে নিয়ে খেলতে শুরু করে। তারপর আমরা দেখতে পাই দুটি মেয়ে দূর থেকে তাদের দিকে তাকিয়ে আছে। সেই দুটি মেয়ের মধ্যে একটি কনের সাজে সেজেছিল, কারণ তারা দুজনেই একে অপরকে বিয়ে করছিল। তারপরে তাদের এক বন্ধু বলে যে আমাদের এমন কিছু করতে হবে যা সে পৃথিবীতে অসম্ভব, কারণ আমাদের ভাগ্য ইতিমধ্যেই লেখা হয়েছে, কিন্তু আমরা এটা পরিবর্তনও করতে পারি। তারপর এই সমস্ত মেয়েরা তাদের স্কুলে ফিরে আসে এবং পরবর্তী ক্লাসের জন্য ক্লাসে চলে যায়। তারপর তারা মিৎসুকে তার কাছে পড়ে থাকতে দেখে। এখন যখন সে এই বালিশটি তুলতে নিচু হয়, তখন তার শিক্ষক পুরো ক্লাসে বন্দুক ছুড়তে শুরু করেন এবং মিৎসু সেই বালিশটি তুলে নেওয়ার সাথে সাথেই সে যখন তাকায়, তখন তার ক্লাসের সমস্ত মেয়ে মরে গেছে এবং এখানে কিন্তু সে আবারও বেঁচে যায়, ঠিক যেমনটা সে গতবার স্বপ্নে দেখেছিল। মিৎসুকোর শিক্ষিকা তার কাছে এসে বলে,
তোমার এই ক্লাস বন্ধ করার সাহস কিভাবে হলো? তোমারও মৃত্যু নিশ্চিত। ঠিক তখনই আরো দুটি মেয়ে আসে মিৎসুকোকে বাঁচাতে এবং পালানোর চেষ্টা করে, কিন্তু আরেকজন ম্যাডাম এসে তাদের দুজনকেই মেরে ফেলে। মিৎসুকো বেঁচে থাকা সমস্ত ছাত্রছাত্রীদের নিয়ে দৌড়ে বেরিয়ে যায়, কিন্তু স্কুলের সমস্ত শিক্ষক তাদের উপর গুলি চালাতে শুরু করে। গুলি চালানোর সময় মেয়েরা পালানোর সাথে সাথে বাতাস তাদের কেটে দেয়। মিৎসুকো আবারও একা থাকে। সে জনাকীর্ণ এলাকা পেরিয়ে থানায় ছুটে যায়, যেখানে সে সবকিছু খুলে বলতে শুরু করে। এই কথা শুনে পুলিশ মহিলা তাকে জিজ্ঞাসা করে, কিন্তু তুমি তো স্কুলের পোশাক পরে নেই। যখন সে তার সামনে একটি আয়না ধরে, সে আয়নায় নিজেকে দেখতে পায় এবং দেখতে পায় যে সে সম্পূর্ণ বদলে গেছে। লোকেরা তাকে মিৎসুকো নয়, অন্য কোনো নামে ডাকছিল। এখানে আমরা জানতে পারি যে সে বিয়ে করতে চলেছে। সেই পুলিশ অফিসার তাকে তার বিয়েতে নিয়ে গিয়েছিল। এটি দেখে আশেপাশের লোকেরা তাকে অভিনন্দন জানায়। যখন তারা গির্জায় পৌঁছালো, তখন মিৎসুকোর সবচেয়ে প্রিয় বন্ধু সেখানে ছিল। মিৎসুকো তাকে জিজ্ঞাসা করলো, কি হচ্ছে এসব? তার বন্ধু তাকে চুপ থাকতে বলল। আমরা কারো নিয়ন্ত্রণে আছি, সে বলল। আমি যা বলছি তাই করো। এই বলে সে তার বিয়ের পোশাক পরে তাকে যেতে বলল। সে যখন তার বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিল, তখন সেখানকার সব মেয়েরা তাকে নিয়ে মজা করতে লাগলো। এটা দেখে তার প্রিয় বন্ধু একে একে তাদের মারতে শুরু করলো। মিৎসুকো কাছে আসতেই সে দেখতে পেল তার বরের জায়গায় একটি কফিন দাঁড়িয়ে আছে। কফিন খোলার পর একটি বড় শূকর বেরিয়ে এলো। মিৎসুকো খুব ভয় পেল এবং একটি ভাঙ্গা বোতল দিয়ে ওর আক্রমণ করলো। মিৎসুকো এবং তার প্রিয় বন্ধু গির্জা থেকে বেরিয়ে গেল। দুটি মেয়ে গেটে তাদের থামানোর চেষ্টা করে, কিন্তু মিৎসুকোর বন্ধু তাদের মারধর করে পালিয়ে গেল। এর মধ্যে মিৎসুকো অন্যদিকে দৌড়াতে থাকে। বুঝতে পারে যে তার সাথে খুব খারাপ কিছু ঘটছে। আরো এগিয়ে গিয়ে সে অন্য একটি আয়নায় নিজেকে দেখে এবং নিজেকে আবার অন্য জায়গায় দেখতে পায়। মিৎসুকো যেখানে ছিল সেখানে একটি দৌড় প্রতিযোগিতা চলছে। কিছু মেয়ে তার কাছে এসে বলে, তুমি একজন দুর্দান্ত রেসার, তুমি ওখানে দাঁড়িয়ে আছো কেন? দৌড়াচ্ছ না কেন? যখন সে দৌড়াতে শুরু করে, তখন সে বড় এক ধাক্কা অনুভব করে, যার পরে মিৎসু দৌড়ে জেতার জন্য যথাসাধ্য চেষ্টা করে। দৌড়ানোর সময় সে তার মৃত বন্ধুদের দেখতে পায়, যারা কিছুক্ষণ আগে তার স্কুলে মারা গিয়েছিল। ঠিক তখনই তার প্রিয় বন্ধুটি আসে। তারা দুজনেই লক্ষ্য করে যে সেই শূকর এবং গির্জায় তাদের থামিয়ে দেওয়া মহিলারা সবাই তাদের দিকে এগিয়ে আসছে। দৌড়ানোর সময় কিছু মেয়ে মিৎসুকোকে বলে, এই পৃথিবী থেকে চলে যাও, বেরিয়ে যাও। এরপরে আমরা মিৎসুকোকে দৌড়ে একটি নির্জন অন্ধকার জায়গায় আসতে দেখি। সেখানে সে ইউনিফর্ম পরা কিছু ছাত্রীকে দেখতে পায়। সমস্ত মেয়ে মিৎসুকোকে বলতে শুরু করে যে তারা সবাই মারা গেছে এবং তাকেও মেরে ফেলবে, কিন্তু তারপর মিৎসুকোর প্রিয় বন্ধু সেখানে এসে মেয়েটিকে মেরে ফেলে এবং মিৎসুকোকে সেখান থেকে নিয়ে যায়। মিৎসুকোর প্রিয় বন্ধু তাকে জোরে তার নাম ধরে ডাকতে বলে, যার ফলে মিৎসুকো জোরে তার নাম ধরে ডাকতে শুরু করে। এর সাথে সাথে মিৎসুকো তার আসল রূপে ফিরে আসে। তার সবচেয়ে প্রিয় বন্ধু তার হাত দেখিয়ে বলে, দয়া করে আমার হাতের সাথে লাগানো তারটি টেনে বের করো, যাতে আমি এই পৃথিবী থেকে চলে যেতে পারি। মিৎসুকো ভয় পাচ্ছিল যে এই তারটি টেনে তার জীবনও নিতে পারে। যেহেতু মিৎসুকো তার সবচেয়ে প্রিয় বন্ধুকে খুব ভালোবাসতো, সে এটা করতে চায়নি, কিন্তু যখন তাকে তা করতে বাধ্য করা হয়, তখন সে তারটি টেনে বের করে। তারটি টানার সাথে সাথে তার সবচেয়ে প্রিয় বন্ধুর শরীর দুটি ভাগে ভাগ হয়ে যায় এবং ঠিক সেই মুহূর্তে সে আহত হয়। এরপর একটি গেট দেখা যায়। বেরিয়ে আসার পর সে দেখতে পায় যে সে এখন মানব জগতে প্রবেশ করেছে। সেখানে তার পোস্টারও লাগানো ছিল, যেগুলো কিছু ছেলে দেখছিল। তারপর একটি ছেলে মিৎসুকোর কাছে এসে বলে, তুমি ভবিষ্যতে আছো। এই কথা শুনে সে অজ্ঞান হয়ে যায়। কিছুক্ষণ পর যখন সে জ্ঞান ফিরে পায়, সে এগিয়ে যায় এবং একজন বৃদ্ধকে একটি খেলা খেলতে দেখে। একই খেলা মিৎসুকোকেও খেলতে দেখা যায়, যে চরিত্রে এখন সে রয়েছে। মিৎসুকোকেও দেখে সে বৃদ্ধ লোকটি বলে, আমি এই খেলাটি তৈরি করেছি এবং আমি তোমাকে নিয়ন্ত্রণ করছি। তোমাকে অনেক আগেই মেরে ফেলা হয়েছিল, কিন্তু আমি তোমার ডিএনএ নিয়ে তোমাকে পুনরায় তৈরি করেছি। এই কথা শুনে মিৎসুকো বুঝতে পারে যে এটি একটি খেলা এবং মনে করে যে হয়তো সে এখনো তার পৃথিবীতে ফিরে যেতে পারে। ঠিক তখনই একজন লোক উপস্থিত হয় এবং মিৎসুকোকে তার কাছে ডাকে। বৃদ্ধ লোকটি তাকে শেষ স্তরটি সম্পূর্ণ করতে বলে। সে এগিয়ে যেতে শুরু করে। তারপর মিৎসুকো তার বন্ধুর কথা মনে করে, যদি আমরা এই পৃথিবীতে এমন কিছু করি যা অন্য জগতে অসম্ভব, তাহলে তুমি এই খেলা থেকে বাদ পড়বে। এর সাথে সাথে সে লোকটিকে শ্বাসরোধ করে বলে, আমাদের সাথে খেলা বন্ধ করো। এই বলে মিৎসু বৃদ্ধের লাঠি তুলে তাকে মেরে ফেলে। এখানে আমরা দেখতে পাই যে
বৃদ্ধ লোকটি কল্পনাও করতে পারেনি যে মিৎসু এমন কিছু করতে পারে। এর সাথে সাথে তার ভাগ্য সম্পূর্ণরূপে পাল্টে যায়। সে এই পৃথিবীতে মানে খেলায় মৃত ছিল, কিন্তু বাস্তব জগতে সে এখনো বেঁচে ছিল। আমাদের আরো দেখানো হয়েছে যে মিৎসুকের বাকি চরিত্রগুলিও কোনো না কোনো কারণে আত্মহত্যা করে এবং তারা এই খেলার অংশ ছিল না। পরবর্তী দৃশ্যে মিৎসুকোকে একটি বরফের এলাকায় শুয়ে থাকতে দেখানো হয়। সে তার বাস্তব জগতে ফিরে এসেছে। এর সাথে এই ভয়ঙ্কর গল্পটি এখানেই শেষ হয়।